আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আজকের ভিডিওতে আমরা রেনুর পুকুর প্রস্তুতির বিষয়ে আলোচনা করব এবং আপনারা আমার সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এইটা আমাদের ৮০% জল আয়তনের একটি পুকুর। এইটাতে বর্তমানে গভীরতা আছে প্রায় ৪ ফিটের মতো হবে এবং কিনারা দিয়ে অনেকটাই কম আছে, মাঝখানটাতে হয়তো বা ৪ ফিট পানি আছে এবং পুরো বর্ষার মৌসুমে এইটাতে হয়তো ৬ ফিট বা ৭ ফিটের মতো পানির গভীরতা থাকে। তো দর্শক, এই পুকুরটা আমরা রেনু ছাড়ার জন্য প্রস্তুতি করেছি। কি কি উপকরণ ব্যবহার করেছি, কিভাবে করেছি, পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এইটা আমার সর্বপ্রথম মাছ চাষের পুকুর। এইটা আমাদের নিজেদের পুকুর। এই পুকুরটা নিয়েই মোটামুটি প্রথম দিকে আমি মাছ চাষ শুরু করি এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের সবার দোয়াতে এখন আমার মোটামুটি ছোট বড় সব মিলিয়ে প্রায় ৩০টার মতো পুকুর আছে, আলহামদুলিল্লাহ। তো দর্শক, এই পুকুরটা প্রস্তুতি করার জন্য আমরা যেটা করেছি, এই পুকুরটাতে আগে থেকেই আমাদের মাছ ছিল। এটাতে গত বছরও পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা ছিল। সম্পূর্ণ মাছগুলো আমরা শীতের মৌসুমে ধরে নিয়েছিলাম। পানি অনেকটাই কম, পানি থাকে না ঠিকঠাক, এই জন্য মাছগুলো ধরে নিয়ে পুকুরটা এইভাবেই রেখে দেওয়া হয়েছিল। সুন্দরভাবেই পুকুরটা শুকিয়ে গিয়েছিল, শুকিয়ে তলদেশটা একেবারে ফেটে গিয়েছিল। দারুণ লেভেলের সুন্দরভাবে পুকুরটা আমরা শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে নেওয়ার পরে দর্শক, আমরা পুকুরটাতে চাষ দিয়েছি। ট্রাক্টর বা লাঙল দিয়ে পুকুরটাকে খুব সুন্দরভাবে আমরা চাষ দিয়েছি। চাষ দেওয়ার কারণ হচ্ছে দর্শক, দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে পুকুরের তলদেশে অনেক সুন্দর ঘাস হয়ে গিয়েছিল। শুধুমাত্র ঘাসই না, আরও নানান ধরনের সবুজ উদ্ভিদ হয়েছিল। সেইগুলাকে আমরা ট্রাক্টর দিয়ে যখন চাষ দিয়েছি, মাটির তলায় পড়ে গিয়েছে, কিছুটা মাটির উপরেও ছিল। তারপরে আমরা পুনরায় আবার পুকুরটাকে ৪-৫ দিন এইভাবে রোদে শুকিয়ে নিয়েছি। ফলে যেটা হয়েছে, তলদেশে যে ঘাসগুলো ছিল সেগুলো পচে গিয়েছে এবং মাটির উপরে যে অল্প পরিমাণে কিছু ঘাস ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে। দর্শক, তারপরে আমরা পুকুরটাতে পানি করে দিয়েছি। আমি একটু আপনাদেরকে দেখাই। এখানেই আমাদের একটি স্যালো মেশিন সেট করা আছে। এই স্যালো মেশিন থেকে এটাতে পানি দেওয়া হয়েছে। পানি করার পরে মোটামুটি আমরা ৩-৪ দিন পুকুরটাকে রেস্টে রেখে দিয়েছি, কারণ পানিতে অনেক আয়রন ছিল। তো আয়রন থাকা অবস্থাতে যদি আমরা পুকুরটাতে আবার নানান ধরনের উপকরণ ব্যবহার করি, সেগুলাতে কাজ করবে কম। এই জন্য ৪-৫ দিন রেস্টে রেখে দিয়েছি এবং এই রেস্টে রাখা অবস্থাতে আমরা শুধু হররা টেনেছি। হররা টানার ফলে পানিতে যেহেতু প্রচুর আয়রন ছিল, সেই আয়রনগুলো অনেকটাই মাটির সাথে মিশে গিয়েছে। মাটি অনেকটাই আয়রনকে শোষণ করে নিয়েছে এবং তলদেশটাকে সুন্দর করে পানির কালারটা চেঞ্জ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে যেটা করেন যে পানি দেওয়ার সাথে সাথেই চুন আর নুন দিয়ে দেন, পাগল হয়ে যান। কেন করেন এইটা? প্রথমে কয়েকদিন রেস্টে রেখে দেন, একটু হররা টানেন। পুকুরের যে মাটি আছে, মাটির অনেক ক্ষমতা, মাটি সব কিছু শোষণ করতে পারে। চিন্তা করেন, মানুষকে অবধি মাটি শোষণ করে নিচ্ছে। মরার পরে যখন আমাদেরকে কবর দেওয়া হয়, আমাদেরকেও খেয়ে ফেলে মাটি। আর সামান্য আয়রন এটাকে খেতে পারবে না? এই জন্য আমরা শুরু থেকেই যদি ভুল না করি, বুঝে করতে পারি, তাহলেই আমাদের কাজগুলো সুন্দর হওয়া সম্ভব, ইনশাআল্লাহ। তো দর্শক, ৪-৫ দিন পরে আমরা পুকুরটাতে চুন আর নুন করে দিয়েছি। যেহেতু পুকুরে পানির গভীরতা অনেক কম, এই জন্য আমরা ৪০০ গ্রাম চুন এবং ১০০ গ্রাম করে নুন দিয়েছি। চুন এবং নুন করার পরে আবার ৩-৪ দিন রেখে দিয়েছি, কারণ চুনের কাজ আছে, নুনের কাজ আছে। তারা তাদের কাজগুলো করুক, আমরা এই ফাঁকে অন্য কাজগুলো করি। তো দর্শক, অনেক চাষি ভাই যে কাজ করেন, চুন আর নুন করার পরের দিনই আবার প্রাকৃতিক খাদ্যের ডোজ দিয়ে দেন। এটা একদমই ঠিক না। ২-৩ দিন সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। তো দর্শক, যেই দিন আমরা চুন এবং নুনটা দিলাম, তারপরের দিন আমরা আবার কিছু প্রাকৃতিক খাদ্যের ডোজ এই চারির ভিতরে ভিজিয়ে রেখেছি। এখানেই দেখতে পাচ্ছেন একটা চারি আছে, এই চারির ভিতরে ভিজিয়ে রেখেছি। আমরা যেটা ভিজিয়েছিলাম, আমরা
প্রতি শতাংশ জায়গার জন্য 100 গ্রাম সরিষার খৈল, 50 গ্রাম চিটাগুড় এবং 50 গ্রাম আটা, খোলা আটা, যেটা সাধারণত লোকালি বিক্রি করা হয়, সেই খোলা আটাটা ভিজিয়ে রেখেছিলাম। এইগুলাকে আমরা 2 দিন ভিজিয়ে রেখেছি এবং 2 দিন পরে আমরা ভালো একটি কোম্পানির প্রোবায়োটিক ওই উপকরণগুলোর সাথে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে আবার আমরা রেখে দিয়েছি 1 দিন। তো মোট 3 দিন পরে আমরা ওই প্রাকৃতিক খাদ্যের ডোজগুলো সারা পুকুরে ছিটিয়ে দিয়েছি এবং প্রতিদিনই মোটামুটি হররা টানা হয়। দর্শক একটু খেয়াল করে দেখেন, পুকুর প্রস্তুতি করেছি, কি সুন্দর প্রাকৃতিক খাদ্য হয়েছে। পানির কালার খেয়াল করেন, একেবারে সবুজ কালার হয়ে গিয়েছে। মোটামুটি খুব বেশি পরিমাণে সবুজ হয়েছে তাও না, আবার খুব যে একটা কম হয়েছে তাও কিন্তু না। মোটামুটি যতটুকু দরকার ঠিক ততটুকুই হয়েছে। দর্শক, একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এটার ভিতরে আমরা রেণু মজুত করব। দেখেন, রেণু খুবই সেন্সিটিভ। 1 দিন বা 2 দিন বয়সী মানুষের বাচ্চা যেমন সেন্সিটিভ, ঠিক মাছ চাষের ক্ষেত্রে ওই 1 দিন বা 2 দিনের বাচ্চার মতোই মাছের রেণুকে আমাদের লালন পালন করতে হবে, অনেক যত্ন সহকারে লালন পালন করতে হবে, অনেক যত্ন নিতে হবে। না হলে কিন্তু ভালো প্রোডাকশন আমরা পাবো না। অনেকেই 1 কেজি মাছ ছেড়ে 10-20 বিঘা, 30 বিঘা, 50 বিঘা জায়গাতে চাষ করতে পারি। অনেকেই আবার 5 কেজি রেণু ছেড়ে আমরা 1 বিঘা জায়গাতেও চাষ করতে পারি না। শুধু বলি যে মাছ কোথায় গেল, যিনি রেণু দিয়েছেন ভালো রেণু দেন নাই। আসলে আমরা নিজেরা যে বুঝি না সেইটা আমরা খেয়াল করি না। যাই হোক দর্শক, তারপরে এই পুকুরটাতে আজকে সন্ধ্যার সময় আমরা সুমিথিয়নটা দিয়ে দিব এবং আগামীকালকে ইনশাআল্লাহ এই পুকুরটাতে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের রেণু মজুত করব এবং তারপর থেকে আবার নার্সিং অবস্থাতে আমরা মোটামুটিভাবে পাউডার ফিড বা নার্সারি ফিড, তার সাথে কিছু পরিমাণে আমরা সরিষার খৈল, এগুলো আবার খাবার হিসাবে দিব এবং পরবর্তীতে আমি প্র্যাকটিক্যালি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো আমাদের মাছগুলোর আপডেট কেমন হয়েছে। বিস্তারিত আপনাদেরকে ভিডিও আকারে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, এই একটা পুকুর থেকে আপনাদের রাজীব ভাই আজকে অনেকগুলো পুকুরের মালিক হয়েছে, অনেকগুলো পুকুরে তিনি চাষ করতেছেন। সবই আপনাদের দোয়া, আল্লাহ পাকের দয়া। তো দেখেন, প্রথম যখন এই পুকুরটাতে আমি চাষ করতাম, শতকরা 99 জন লোকে আমাকে পাগল বলতো, আমাকে নিয়ে হাসাহাসি করতো, উপহাস করতো। আর এখন সব মানুষই আমাকে রেসপেক্ট করে শুধুমাত্র আমার কাজের জন্য। তাই আপনারা যারা শিক্ষিত তরুণ আছেন, মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, কখনো কারো কথাতে কান দেবেন না। নিজে যে কাজটাকে ভালোবাসেন, যে কাজটার প্রতি আপনার দরদ আছে, ভালোবাসা আছে, মায়া আছে, যেটা করতে আপনার ভালো লাগে এক কথায়, এবং সেটা হালাল নাকি হারাম সেটা সবার আগে দেখবেন। আমরা যেহেতু মুসলিম, কাজটা যদি হালাল হয় অবশ্যই সেই কাজটাকে মনোযোগ সহকারে করবেন। আপনার একাগ্রতা, নিষ্ঠা, সততা সব কিছু ভালো রাখবেন, দেখবেন যে আল্লাহ পাক অবশ্যই সফলতা দিবেন ইনশাআল্লাহ। দর্শক, অনেক চাষি ভাই আছেন যারা পুকুর শুকাতে পারেন না। আমাদের অনেক পুকুর আমরা শুকাতে পারি না, অনেক বেশি গভীরতা থাকার কারণে বা পুকুরের পজিশন সব কিছু মিলিয়ে অবস্থান ভালো না থাকার কারণে অনেক সময়ই আমাদের অনেক পুকুর শুকানো হয় না। সেই পুকুরের ক্ষেত্রে আমরা এই একই পদ্ধতিতে প্রস্তুতি করি, তবে শুধুমাত্র এই শুকানো বা ট্রাক্টর দিয়ে বা লাঙল দিয়ে চষে ফেলে যে আমরা মাটিটাকে তলদেশের আবার সুন্দরভাবে ভেঙে দিই, এইটা না করে আমরা ওইখানে যেটা করি, শুধু গ্যাস ট্যাবলেটটা দিয়ে দিই। গ্যাস ট্যাবলেট দিয়ে 4-5 দিন রেস্টে রেখে দিই। রেস্টে রেখে দিয়ে তারপরে আমরা এই পুকুরটাতে যা যা করেছি ওইগুলাতেও ঠিক তাই করি। আর যারা পাবদা, গোলসা বা ক্যাটফিশের রেণুর পুকুর প্রস্তুতি করবেন, তাদের ক্ষেত্রে এই একই নিয়ম, শুধুমাত্র আপনারা মাছ ছাড়ার আগে অবশ্যই জিওলাইট এবং ইউকার একটা ডোজ করে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে। কারণ আপনারা যারা মাছ চাষের সাথে আছেন আপনারা জানেন যে ক্যাটফিশ অত্যন্ত সেন্সিটিভ। এটাতে ভালো প্রোডাকশন হলে দারুণ লেভেলের প্রোডাকশন হয়, আর কোথাও একটু ভুল হয়ে গেলে আর প্রোডাকশন কিন্তু হয় না। আর ক্যাটফিশের পুকুর অবশ্যই শুকিয়ে নিতে হবে। যেই পুকুরগুলো শুকানো যায় না সেই পুকুরে কখনোই আপনারা ক্যাটফিশের রেণু দিবেন না বা ধানিপোনা দিবেন না, এতে করে আপনাদের প্রোডাকশন কিন্তু ভালো আসবে না। যাই হোক দর্শক, দীর্ঘ সময় ধরে যে আলোচনাগুলো করেছি, আমি আশা করতেছি আপনারা আমার এই আলোচনাগুলো থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আগামীকালকে এই পুকুরটাতে আমরা পদ্মা নদীর রেণু দিব। আজকে আমাদের নদীতে রেণু ধরা হচ্ছে, কতটুকু রেণু আমরা পাবো জানি না, যতটুকুই পাই এইটাতে আগামীকালকে দিব এবং পরপর 2-3 দিন মোটামুটি এটাতে দিতে হবে।
এবং যারা আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন আমরা আমাদের মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাটা বিক্রি করি। সারা বাংলাদেশেই আমাদের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাটা বিক্রি হয়। এখন বর্তমানে আমরা 10,000 পিস মাছে 1 কেজি হয়, 5,000 পিস মাছে 1 কেজি হয়, 2.5 থেকে 3,000 পিস মাছে 1 কেজি হয় এবং 1,000 থেকে 1200 মাছে 1 কেজি হয়। এই রকম সাইজের মাছের জন্য বুকিং নিচ্ছি। আপনাদের কারো যদি দরকার হয় আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। অলরেডি আমাদের অনেকগুলো বুকিং হয়ে গিয়েছে, তা সব মিলিয়ে ধরুন প্রায় 90-95টা বা 100টার মতো হবে আলহামদুলিল্লাহ। আপনারা কেউ যদি নতুন করে আবার বুকিং করতে চান পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে। আপনারা চাইলে আমাদের সাথে কথা বলে বিস্তারিত আলোচনা করে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বুকিং করে রাখতে পারেন। দর্শক, আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন এবং ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখলেন আমাদের ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকলো। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ এরকম মাছ চাষের বিষয়ে ইনফরমেটিভ ভিডিও পর্যায়ক্রমে সারা জীবনই আপনারা পেতে থাকবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা এইখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।